দর্শন চর্চায় স্বাগত জানাই। আজকের ওয়েস্টার্ন লজিকের ওপর প্রথম ক্লাস, কিন্তু এই যে টপিকটা এটার ওপরে আমি আগে কিছু ক্লাসেস নিয়েছি, যেটা লাইভ ক্লাসেস ছিল না, যেটা ইউটিউবে আছে, ইউটিউবে অ্যাভেলেবল। যে বেসিক জায়গাটা আমাদের ওয়েস্টার্ন লজিক পড়ার জন্য দরকার, সেই বেসিক অংশটা আমরা ইউটিউবে আমি আগে আলোচনা করেছি। তো সেই জায়গাটা আমি ওই জন্য আলোচনায় যাচ্ছি না। যারা যারা ওই জায়গাগুলো দেখেননি তারা ওই জায়গাগুলো ইউটিউব থেকে অলরেডি দেখে নিতে পারবে। আমি আজকের আলোচনাটা শুরু করব ঠিক যত অবধি আমার ইউটিউবে ক্লাস করানো আছে তার পরবর্তী অংশ থেকে। আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আর যদিও এটা ওয়েস্টার্ন লজিকের ক্লাস, কিন্তু আমি যেভাবে প্রার্থনার মাধ্যমে ক্লাস শুরু করি ঠিক একইভাবে প্রার্থনার মাধ্যমে ক্লাস শুরু করব। ওম सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। তাহলে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ঠিক এর আগের অংশ অবধি, অর্থাৎ আমার পড়ানো ছিল হচ্ছে যেরকম আমরা প্রপোজিশন বা বচন সম্পর্কে আলোচনা, সেটা আমার ওখানে ইউটিউবে যে ক্লাসেস গুলো রয়েছে সেখানে করা আছে। আবর্তন বিবর্তন এইরকম যে বেসিক অংশগুলো যেগুলো আমরা ক্লাস 12 থেকে করে থাকি, সেই ক্লাস 12 থেকে যে অংশগুলো আমরা লজিকে করি, সেই জায়গাগুলো ওখানে আছে। আমি একবার ওইটা যে ভিডিও পিপিটিটা দেখিয়ে দিই, তারপরে আমি আজকের নতুন জায়গাটা শুরু করছি। তো লজিকের এই ফর্মাল লজিকের জায়গাগুলো নিয়ে ডিডাকটিভ লজিক, ইন্ডাকটিভ লজিক নিয়ে আলোচনা করা আছে আমার। কম্পোনেন্ট অফ প্রপোজিশনের আলোচনা রয়েছে, ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন, এই যে চার প্রকারের প্রপোজিশন হয়, এই জায়গাগুলো বলছি কারণ এই জায়গাগুলো লজিকের আমি ইন্টারমিডিয়েট নাম দিয়েছি, ওয়েস্টার্ন লজিক ইন্টারমিডিয়েট লেভেল। এই জায়গাগুলো বিগিনার্স লেভেল, এই জায়গাগুলো না জানলে ইন্টারমিডিয়েট লেভেলটা বোঝা সম্ভব নয়। তাই যারা একদম নতুন তাদেরকে আমি প্রথমেই সাজেস্ট করব আগে যেন ইউটিউব থেকে এই যে আমার লজিকের প্রথমের 9টা ক্লাস রয়েছে সেগুলো অ্যাটেন্ড করে নেয়। আর যারা অলরেডি সেগুলো করেছে তাদের সুবিধা হবে বুঝতে, কারণ এইগুলো না জানা থাকলে, না বোঝা থাকলে একটু অসুবিধা। আচ্ছা, এই যে জায়গাটা এ প্রপোজিশনে কিরকম চিত্রটা আসছে, ইতে কিরাম আসছে, আইতে কিরাম আসছে, ওতে কিরাম আসছে, এটা আমি জাস্ট আগের সেশনে অল্প করে দেখিয়েছিলাম। এই লেভেলে ভেন ডায়াগ্রামের ডিটেলস আলোচনায় কিন্তু সেটা নিয়ে আরেকটু ভালোভাবে আলোচনা করা হবে। তারপরে কন্ডিশনাল প্রপোজিশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেটা কিন্তু এখানে খুব কাজে লাগবে যখন আমরা সিপি বুঝবো, কন্ডিশনাল প্রুফ। আর আমরা এই স্কোয়ার অফ অপোজিশন দেখেছিলাম। ট্রু ফলস এর একটা আইডিয়া আমরা প্রপোজিশনের ক্ষেত্রে পেয়েছিলাম। আর আজকে সত্য সারণীয় কিছু জিনিস দেখবো, সেটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। তিন প্রকারের ইমিডিয়েট ইনফারেন্স দেখেছিলাম, কনভার্সন, অবভার্সন, কন্ট্রাপোজিশন, সেগুলোর যে নিয়মগুলো সেগুলো দেখেছিলাম। মূল যে ডিডাকটিভ আর্গুমেন্ট, ইন্ডাকটিভ আর্গুমেন্ট, সেই জায়গাগুলোও বুঝে নিয়েছিলাম। আর মেন যেটা ছিল ক্যাটেগরিক্যাল সাইলোজিসের নিরপেক্ষ ন্যায়ের আলোচনা, যেখানে আমরা ফিগার অ্যান্ড মোড সম্পর্কে আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের যে এনটিএ নেটের পেপার 1 সেখানেও থাকে, আর আমাদের যেহেতু সাবজেক্ট ফিলোসফি তার মধ্যে তো থাকছেই। এইগুলো সব ফিগারের ডিটেলসটা এবার এই জায়গাটা থেকে, এই অবধি আমার পড়ানো ছিল ওই সেশনে, এই জায়গাটা থেকে আমরা আজকেরটা শুরু করব। তাহলে নতুন স্লাইডটা শেয়ার করে নিই। ওয়েস্টার্ন লজিক ইন্টারমিডিয়েট লেভেলে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সিম্বলিক লজিক অ্যান্ড ইউজ অফ সিম্বলস। পুরো লেখাটা স্ক্রিনটা আশা করি দেখা যাচ্ছে। সিম্বলিক লজিক অ্যান্ড ইউজ অফ সিম্বলস। তো এখানে আমরা প্রথম পাচ্ছি কনজাংশন। কনজাংশন আমি নামগুলো আগে একটু বলে নিই। কনজাংশন, ডিসজাংশন, নেগেশন, কন্ডিশনাল বা ইমপ্লিকেটিভ। আর যেরকম আমরা কন্ডিশনাল প্রপোজিশন পড়েছিলাম সেরকমই আর কি। এগুলো কিন্তু যুক্তি, যুক্তির আকারেও আমরা পাবো, কিছু প্রপোজিশনের আকারেও পাবো, সবটা মিলিয়ে থাকবে। তারপরে আমরা ডিসজাংশনের মধ্যে পাচ্ছি ইনক্লুসিভ ডিসজাংশন বা উইক ডিসজাংক্ট, এক্সক্লুসিভ ডিসজাংক্ট বা স্ট্রং ডিসজাংক্ট, আর লাস্ট পাচ্ছি বাই কন্ডিশনাল বা ইকুইভ্যালেন্ট। তো এগুলো হচ্ছে প্রাথমিক সিম্বল। 19 রুলস আমরা প্রথমেই শুরু করতে পারি না। 19 রুলস এর মধ্যে আমরা পাচ্ছি 9 রুলস আর 10 রুলস। তো আমি স্লাইডটা সেখানে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেশন গুলো পরবর্তী সেশনে এক এক করে আমি বলবো। শুরুতেই আমাদের এই যে সিম্বল গুলো, এইগুলো জানতে হবে, কেননা এইগুলো না জানলে 19 রুলস আমরা বুঝতে পারবো না।
কারণ 19 রুলস এর ফর্মুলাই এই সিম্বল গুলোর ওপর ডিপেন্ড করে রয়েছে। তো আমরা স্লাইডের বাকি অংশগুলো একটু দেখে নিই, যেগুলো এক এক করে আমরা পরবর্তী সেশন গুলো যাব। ট্রুথ টেবিল থাকছে, যেটা আমি আজকে করাবো, খানিকটা যতটা পসিবল হয় ততটা আমি আজকে করাবো। আর 19 রুলস এর কথা যেটা বলছিলাম, যে রুলস অফ ইনফারেন্স থাকছে, যেটা 9টা। আর রুলস অফ ইনফারেন্স থাকছে 9টা, যেটা আমরা দেখছি এখানে 9টা রয়েছে। এগুলো কি, এগুলোর নাম কি, ফর্মুলা গুলোতে কি হয়, সেগুলো আমরা এক এক করে ক্লাসে বুঝবো। আর রুলস অফ রিপ্লেসমেন্ট থাকছে এইগুলো, এখানে 10খানা রুলস রয়েছে। এগুলো আমরা এক এক করে পরবর্তী সেশন গুলোতে দেখবো কি কি বলতে চাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি লজিক মানে হচ্ছে একটা ফর্মুলা, অঙ্কের মতন কিছু ফর্মুলাস থাকবে, সেই ফর্মুলা গুলোতে বসিয়ে আমরা আরো অঙ্কের মতন বিভিন্ন বড় বড় লজিক সলভ করতে পারবো, প্রবলেম সলভ করতে পারবো। প্রবলেম মানে ওই বাস্তব জীবনের প্রবলেম নয়, যেটা সমস্যা আমরা বলি সেরকম নয়। এগুলো প্রবলেম মানে এক প্রকার সাম বলা যেতে পারে। বা লজিক যেহেতু আমরা করছি, অঙ্ক নয়, তাই আমরা এটাকে লজিকই বলে উল্লেখ করবো, যুক্তি বলবো, আর্গুমেন্ট বলবো। তারপরে আসছে কন্ডিশনাল প্রুফ, যেটাকে বলে সিপি, শর্টে সিপি, কন্ডিশনাল প্রুফ। কন্ডিশনাল প্রুফের ক্ষেত্রে আবার আমরা যদি 19 রুলস না জানি, যেরকম আমি বললাম আজকে যে সিম্বল গুলো নিয়ে আলোচনা করব সেগুলো না বুঝলে আমরা 19 রুলস বুঝতে পারবো না। একইভাবে কন্ডিশনাল প্রুফকে বোঝার জন্য আগে আমাদের 19 রুলস শিখতে হবে, কারণ কন্ডিশনাল প্রুফের নিয়ম একটাই, আর বাকি পুরোটা 19 রুলস। একইভাবে ইনডাইরেক্ট প্রুফ, যেটা আইপি বলে আমরা জানি শর্টে, সেটাই পুরো 19 রুলসই ব্যবহার হয়, শুধু শুরুতে ইনডাইরেক্ট প্রুফের মেথডটা ফলো করা। এবং আমি বলবো আমার পার্সোনাল মত অনুযায়ী যে 19 রুলস একটু শক্ত লাগে। আবার যখন আমরা কন্ডিশনাল প্রুফ আর ইনডাইরেক্ট প্রুফটা 19 রুলস এর সাথে অ্যাড করে নিই, জায়গাটা অনেক বেশি ইজি হয়ে যায়। এরপরে আরো অনেক কিছু আছে লজিকের পোর্শনে, কিন্তু সেই জায়গাটা এইগুলো কমপ্লিট না হলে বোঝা সম্ভব নয়, তাই আমি আপাতত স্লাইডে এই কটা পোর্শনই রেখেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই কনজাংশন, এই সিম্বল গুলো। প্রথম আসছে কনজাংশন। কনজাংক্ট করা আমরা গ্রামারেও পড়েছি, মিনিং হচ্ছে যুক্ত করা। কনজাংক্ট করা, কনজাংশন বলতে বোঝাচ্ছে এন্ড দিয়ে কোনো কিছুকে যুক্ত করা। আমি এবং তুমি, রাম এবং শ্যাম, এবং এবং দিয়ে কিছু যুক্ত করা। ইংলিশে বললে আই অ্যান্ড ইউ, ইউ অ্যান্ড আই, রাম অ্যান্ড শ্যাম, এরকম ভাবে অ্যান্ড দিয়ে যুক্ত করা, যেটাকে আমরা এখানে লজিকের ক্ষেত্রে তো পুরো অ্যান্ড এত বড় একটা ওয়ার্ড লিখবো না, সেক্ষেত্রে আমরা এই ডট সাইনটা দিয়ে ইন্ডিকেট করব। এখানে কিন্তু এই ডট যে সাইনটা, আমি ডট লিখেছি কেননা এটাকে বলা হয় ডট। আর এই যে ফুল স্টপের মতন সাইনটা, সেটা হচ্ছে এই ডটের সিম্বল। কারণ আমরা এখন আলোচনা করছি সিম্বলিক লজিক। সিম্বলিক লজিকে আমরা সিম্বল ইউজ করব, তো অ্যান্ড বা ডট কোনোটাই ইউজ করব না। অ্যান্ড কে বোঝানোর জন্য আমরা যে শব্দটা ব্যবহার করব সেই শব্দটা হচ্ছে ডট, আর যে সিম্বলটা ইউজ করব সেই সিম্বলটা হচ্ছে এইটা, যেটা আমরা ফুল স্টপ সেন্টেন্সের এন্ডে দিই, সেই রকম সেম সিম্বল। তারপরে আসছে নেগেশন। নেগেশন মানে আমরা কি বুঝি? নেগেশন মানেই বোঝা যাচ্ছে যে কোনো কিছুকে না করা, ডিনাই করা। তো নেগেশন মানে ডিনায়াল অ্যান্ড কন্ট্রাডিকশন। যখন আমি বলি আমি যাব এবং যাব না, এই নাটা হয়ে যাচ্ছে নেগেশন। আর আমি যাব এবং যাব না বলার অর্থ হচ্ছে এটা একটা কন্ট্রাডিক্টরি কথা। আমি যাবও বলছি আবার যাব নাও বলছি, এবং দিয়ে কথাটা বলছি, এটা কিন্তু একটা খুবই যেটাকে বলা হয় আহ, শত মিথ্যা, কন্ট্রাডিক্টরি কথা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি আমি যাব অথবা যাব না, যেটাকে ডিসজাঙ্ক্ট বলা যায়, অর, আমি হয় যাব নয়তো যাব না। এই যে হয় যাব নয়তো যাব না, আমি যদি যাই তাহলে যাইটা সত্য, যাব নাটা মিথ্যা। আর যদি না যাই তাহলে আহ, না যাওয়াটা সত্য, যাওয়াটা মিথ্যা। এইভাবে আমরা এখানে দুটো অর্থ পাচ্ছি, ইনক্লুসিভ বা উইক ডিসজাঙ্ক্ট, যেখানে অ্যাটলিস্ট একটা ডিসজাঙ্ক্ট সত্য হবে। আর একটা হচ্ছে এক্সক্লুসিভ ডিসজাঙ্ক্ট বা স্ট্রং ডিসজাঙ্ক্ট, যেখানে অ্যাটলিস্ট একটা মিথ্যা হবে। যখন একটা সত্য হলে আরেকটা সত্য হতেই পারে না, এটা স্ট্রং। আর যখন একটা সত্য হলে আরেকটাও সত্য হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু
সেটাকে স্ট্রং বলা যাচ্ছে না, সেটা উইক হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা করতে করতে উদাহরণ তো দেখবো, তখন উদাহরণ একটা দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আমরা কি দেখছিলাম, কন্ডিশনাল বা ইমপ্লিকেটিভ। কন্ডিশনাল এর ক্ষেত্রে কি আসছে, ইফ পি দেন কিউ। তো এখানে যদি তবের একটা জায়গা হচ্ছে, মানে আমি যখন কোনো সেন্টেন্স বলছি যেখানে একটা যদি তবে, যদি তাহলে, আহ, এই ব্যাপারটা থাকে, যেমন যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। এই যে কন্ডিশন, মেঘ হয়েছে তাই বৃষ্টি হয়েছে, একটা কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনটা হচ্ছে মেঘ হওয়া, তাই বৃষ্টি হচ্ছে। তো এই জায়গাটা, এই রকম বাক্য যেগুলো হচ্ছে, প্রপোজিশন যেগুলো হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে কন্ডিশনাল, যেটাকে হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট বলা হয়। আর সিম্বল এখানে ইউজ হয় এই হর্স শু, এটাকে হর্স শু বলা হয় কারণ ঘোড়ার খুরের মতন দেখতে, উল্টো সি এর মতন দেখতে চিহ্নটা, আর সিম্বলটা এটা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে হর্স শু। আর এই যে সিম্বলটা, এটাকে ওয়েজ বলা হয়। ভি এর মতন দেখতে হয় কিন্তু ছোট হয়, ভি ভি এর মতন বড় হয় না। মানে দুটো অ্যালফাবেট যখন লেখা হচ্ছে তার মাঝখানে ছোট্ট করে ভি এর মতন চিহ্নটা দেওয়া হয়। আর এই লাস্টেরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, উইক ডিসজাংক্ট হোক বা স্ট্রং ডিসজাংক্ট হোক, ডিসজাংক্ট মানে কিন্তু ভি এর মতন সিম্বলটাই হবে। লাস্ট সিম্বলটা হচ্ছে বাই কন্ডিশনাল বা ইকুইভ্যালেন্ট, এখানে তিনটে সমান দাগ দেওয়া হয়। আমরা ইকুয়াল টু যে চিহ্নটা যেরকম দুটো দাগ দিয়ে বোঝাই, এখানে ইকুইভ্যালেন্ট বোঝানোর জন্য তিনটে দাগ দেওয়া হয়। এটার মানে হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, মানে শুধু ইফ নয়, ইফ এন্ড অনলি ইফ, এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট। মানে এই সাইনটার দুপাশে যেটা থাকছে সেই দুটো অর্থ এক। তো এই হলো সিম্বল গুলো। আর এখানে আসছে সত্য সারণী বা ট্রুথ টেবিল, যে এটাকে বলা হয়। এখানে আমি সিম্বল গুলো দিয়েছি, আর একটু বড় থাকায় আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এইখানে এই যে পি এর আগের যে সিম্বলটা, এখানে মনে হচ্ছে স্ট্রেট দাগ, কিন্তু ওটা স্ট্রেট দাগ নয়, একটা কার্ভ দাগ হয়। এই যে নেগেশনের চিহ্নটা, এই যে কার্ভ চিহ্নটা, কার্ভ চিহ্ন হয়। আম লজিকেরই অনেক ডিফারেন্স আছে, যেমন আমরা ট্রুথ ট্রি যদি করি, সেই ট্রুথ ট্রিতে কিন্তু স্ট্রেট দাগ দেওয়া হয়, কিন্তু ট্রুথ টেবিল এবং নর্মাল যত আছে, আহ, আম, আমরা অবরোহ পদ্ধতি বা আদার্স যেগুলো পড়বো, সব ক্ষেত্রে কিন্তু আমরা ডিনায়ালের সাইনটা ওই কার্ভটাই দেবো, স্ট্রেট দাগটা নয়। স্ট্রেট দাগটা ট্রুথ ট্রি এর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো আমরা আগে এইগুলো একটু বুঝে নিই, তাহলে আমাদের এইটা বুঝতে সুবিধা হবে। তাও আমি শুরুতে একবার বলে দিই। আমরা পি কিউ ধরছি, পি কিউ ধরলে নেগেশন হলে তার মানটা কি হবে, পি যদি ট্রু হয়, পি যদি কিউ যদি ট্রু হয়, পি যদি ট্রু হয়, কিউ যদি ফলস হয়, পি যদি ফলস হয়, কিউ যদি ট্রু হয়। এখানে টি আর এফ মানে ট্রু আর ফলস। আবার পি যদি ফলস হয়, কিউ যদি ট্রু হয়, তার মানটা কি আসবে সেইটা এখানে একটা চার্ট করা আছে, যে চার্টটা থেকে আমরা পরবর্তীতে কোনো সলিউশন বার করার ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো পি যদি ট্রু হয়, নেগেশন পি অবভিয়াসলি ফলস হবে। যেমন আমি বললাম আমি যাব বা যাব না, আমি যাবটা যদি পি ধরি আমি, তাহলে আমি যাব না হয়ে যাচ্ছে কার্ল পি। এটা বলা হয়নি, নেগেশনটাকে কার্ল বলা হয়, কার্ল পি। কার্ল মানেই বোঝা যাচ্ছে একটা কার্ভি লাইন, কার্ল পি। তো আমি যাব যদি সত্য হয়, তাহলে কার্ল পি অবশ্যই মিথ্যা হবে। তো প্রথম দুটোতে তাই আসছে, কার্ল পি, পি যদি মিথ্যা হয় তাহলে কার্ল পি সত্য হবে। এটা আমরা কমন সেন্স দিয়েও বুঝতে পারি, এর জন্য কোনো রুলস এরই দরকার নেই। স্টিল রুলস তো আছে দেয়া। এবার আসছে ডট, মানে আমি যেটা একটু আগে বললাম, কনজাংশন বা অ্যান্ড দিয়ে যুক্ত হওয়া। ধরা যাক বাক্যটা নিলাম, রাম এবং শ্যাম যাবে। কোথায় যাবে আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কোথাও এটা যাবে। তো রাম এবং শ্যাম যাবে, তো সেটাকে আমরা কিভাবে বুঝবো, রাম যাবে, আমরা এখানে কিভাবে ব্যবহারটা করব, ধরে নিলাম রাম যাবে ইকুয়াল টু পি। যেরকম আমরা অঙ্কের ক্ষেত্রে ছোটবেলায় করতাম, ধরি এক্স এর মান হয় এত, এইরকম ভাবে আমরা এখানে ধরে নেব, ধরি রাম যাবে ইকুয়াল টু পি, শ্যাম যাবে ইকুয়াল টু কিউ। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা এই ফর্মুলায় ফেলতে পাচ্ছি পি ডট কিউ, রাম যাবে এবং ডট কিউ, শ্যাম যাবে। তো পি আর কিউ এর মান আমরা প্রথম সারিতে পাচ্ছি, দুটোই ট্রু। মনে রাখতে হবে যে যখন এবং দিয়ে কোনো বাক্য যুক্ত থাকবে, ডট দিয়ে কোনো বাক্য যুক্ত হবে, তখন দুটো আহ, ভাগই যদি সত্য হয়, পি আর কিউ উভয়ই যদি সত্য হয়, তাহলেই একমাত্র
পুরো বাক্যটা সত্য হবে, অন্যথা প্রত্যেকটা ক্ষেত্রেই বাক্যগুলো মিথ্যা হবে। ধরা যাক রাম যাবে এবং শ্যাম যাবে আমি বললাম, কিন্তু শ্যাম গেল না, অর্থাৎ শ্যাম যাবেটা মিথ্যা। শ্যাম যাবেটা যদি মিথ্যা হয় তাহলে পি ডট কিউ মিথ্যা হয়ে যাচ্ছে, রাম যাবেটা যদি মিথ্যা হয় তাহলে পি ডট কিউ মিথ্যা হয়ে যাচ্ছে, আর শ্যাম যাবে রাম যাবে দুটোই যদি মিথ্যা হয় তাহলেও পি ডট কিউ মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের মনে রাখার খুব সুবিধে যে পি ডট কিউ এর ক্ষেত্রে দুটো যদি সত্য হয়, দুটো ভাগই যদি সত্য হয় তবেই একমাত্র পি কিউ বোথই যদি সত্য হয় তাহলে একমাত্র পূর্ণ বাক্যটা সত্য হচ্ছে। তো এখানে আমরা এটা পেলাম। পি ভেল কিউ, এটা বলা হয়নি, ভেল বলে সাইনটাকে, ওয়েজ যেটা লিখেছিলাম ডিসজাংক্টের ক্ষেত্রে যে ভি দিয়ে সাইনটা বোঝানো হয় যেটাকে বলা হয় পি ভেল কিউ। তো রাম যাবে অথবা শ্যাম যাবে, এই ক্ষেত্রে অথবা যখন আমি বলছি তখন যে কোনো একটা সত্য হতেই পারে, দুটোই সত্য হোক বা একটা সত্য একটা মিথ্যা বা একটা মিথ্যা একটা সত্য হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এটা সত্য হবে। শুধুমাত্র দুটো যদি মিথ্যা হয়, মানে রাম যাবে অথবা শ্যাম যাবে, রামও যায়নি শ্যামও যায়নি, সো দুটোই মিথ্যা হচ্ছে, রাম যাবেটাও মিথ্যা শ্যাম যাবেটাও মিথ্যা, কেবলমাত্র তখনই গিয়ে ভেলের মানটা মিথ্যা আসবে। এবার আসছে ইমপ্লাইজ, এটাকে বলা হচ্ছে ইমপ্লাইজ, যেটাকে আমরা হর্সশুও বলি, ঘোড়ার খুর। তো ইমপ্লাইজ অ্যাসাইনটার ক্ষেত্রে আমরা পাচ্ছি পি ইমপ্লাইজ কিউ, মানে যদি মেঘ করে তবে বৃষ্টি হবে। তো যদি মেঘ করে, এই মেঘ করে অর্থ ধরলাম পি, বৃষ্টি হবে অর্থ ধরলাম কিউ, মান ধরলাম কিউ। তো পি ইমপ্লাইজ কিউ, এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যদি প্রথম বিকল্প আচ্ছা এখানে যখন আমরা কনজাংক্ট নিয়ে কথা বলছি, অর্থাৎ কনজাংশনের বাংলাটা আমরা যদি করি সংযৌগিক বচন, তো যখন কনজাংশন নিয়ে কথা বলছি তাহলে তখন কিন্তু এই দুটো ভাগকে বলা হচ্ছে সংযোগী। পি একটা সংযোগী, কিউ একটা সংযোগী, পি ডট কিউ সংযৌগিক বচন। পি ভেল কিউ এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে পি একটা বিকল্প কিউ একটা বিকল্প, কারণ যে কোনো একটা বিকল্প আমরা চুজ করতে পারি, অথবা দিয়ে বোঝানো হচ্ছে যেখানে। আর পি ইমপ্লাইজ কিউ যখন বলা হচ্ছে তখন হয়ে যাচ্ছে, আচ্ছা তখন ভেলের যে উদাহরণটা বলছিলাম সেটা পেয়েছি, সেটা বলছি। পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে এটা যেহেতু আম, প্রাকল্পিক বচন, তো এখানে পূর্বগ আর অনুগ বলা হচ্ছে। পি হচ্ছে পূর্বগ মানে যেটা আগে ঘটছে পূর্বগ, আর কিউ হচ্ছে অনুগ যেটা পরে ঘটছে। তো এই ক্ষেত্রে রুলসটা হচ্ছে যে যদি পি সত্য হয় এবং কিউ মিথ্যা হয়, মানে পূর্বগটা সত্য কিন্তু অনুগটা মিথ্যা, মানে আমি বললাম যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, মেঘ হয়েছে সত্য কিন্তু বৃষ্টি হয়েছে মিথ্যা, সেক্ষেত্রে পুরো বাক্যটা পুরো বচনটা মিথ্যা হবে। এখানে কিন্তু আমরা বাহ্য পরিস্থিতি নয় রুলস এর ওপর ভিত্তি করে বলছি, বাহ্য পরিস্থিতির ক্ষেত্রে এমন ঘটতেই পারে যে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি। এখানে কিন্তু মাথায় রাখতে হবে এগুলো যেহেতু অবরোহ যুক্তি, তো অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু ফর্মুলা বা আকারকে অধিক গুরুত্ব দেওয়া। তো এখানে ফর্মুলাটা হচ্ছে কেবলমাত্র পি ট্রু কিউ ফলস হলে সেটা ফলস হবে এবং বাকি প্রত্যেকটা ক্ষেত্রে ট্রু হবে। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা করে পয়েন্ট পেয়ে যাচ্ছি। এরপর আসছে পি ইকুইভ্যালেন্ট কিউ। পি ইকুইভ্যালেন্ট কিউ এর ক্ষেত্রে দুটোই যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, দুটোই যদি ফলস হয় তাহলে ট্রু হবে, একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে। রুলসটা খুব সোজা, তো আমি তোমাদের বলবো এই রুলস গুলো একটু মাথায় রাখ। এবার আমি একটুখানি হোয়াইট বোর্ডটা শেয়ার করে একটু আর একটু বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছি যতটা পারছি। তো আমরা প্রথম দেখলাম কনজাংক্ট, বা যেখানে আমরা বলছি ডট দিয়ে যুক্ত হচ্ছে, তো পি ডট কিউ। পি ডট কিউ, ডটটা আশা করি দেখা যাচ্ছে, যা কি হয়ে গেল, পি ডট কিউ। পি ডট কিউ মানে এই একটা সংযোগী এই একটা সংযোগী, এই দুটো সংযোগী যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন একটা পূর্ণ বাক্য হচ্ছে। রাম আসবে এবং শ্যাম আসবে, এবং মানে হচ্ছে এইটা এন্ড। আমরা যেরকম অ্যান্ড এর একটা সিম্বল হিসেবে এইটা ইউজ করি, সেরকম এই ডট সাইনটাও একটা সিম্বল যেটা আমরা লজিকের ক্ষেত্রে ব্যবহার করি। আর তারপরে আমি তখন বলছিলাম স্ট্রং ডিসজাংক্ট আর উইক ডিসজাংক্টের কথা।
ধরা যাক আমি বলছি রাম জীবিত অথবা মৃত। তো জীবিত আর মৃত এমন দুটো বিষয় যেটা একসাথে ঘটতে পারে না, যেটার মধ্যে যে কোনো একটাই সত্য হবে। তো যখন আমরা পি ভেল কিউ বলতে এই জীবিত আর মৃতকে বোঝাচ্ছি, তখন হয় পি সত্য হবে নয়তো কিউ সত্য হবে। দুটো একসাথে কোনোদিনও সত্য হতে পারে না। কারণ একটা মানুষ যদি জীবিত হয়, সে কখনো মৃত হতে পারে না সেই মুহূর্তে, এবং সেই মানুষটা যদি মৃত হয়, সেই মুহূর্তে সে কখনো জীবিত হতে পারে না। যে কোনো একটা বিকল্পই সত্য হবে, জীবিত হলে জীবিতটা সত্য হবে, মৃত হলে মৃতটা সত্য হবে। এই হয়ে গেল। কেউ একজন আনমিউট করে ফেলেছে, একটু মিউট করে নাও। আর একটা হচ্ছে রাম আসবে অথবা শ্যাম আসবে। আমি বললাম রাম আসবে অথবা শ্যাম আসবে। তো যখন আমি বলছি রাম আসবে অথবা শ্যাম আসবে, তখন এমন হতেই পারে যে রাম এলো, শ্যামও এলো। এমনও হতে পারে রাম এলো, শ্যাম এলো না। এমনও হতে পারে রাম এলো না কিন্তু শ্যাম এলো। এমনও হতে পারে দুজনের কেউই এলো না। এই চারটে বিকল্পই সম্ভব। তো এটা হচ্ছে দুর্বল যুক্তি। এখানে বইয়ের ভাষায় আমরা যদি বলি, দুর্বল শব্দটার বা উইক শব্দটার অর্থ এখানে কি বলছে, সবল অর্থে অন্তত এক এবং অনধিক এক, আর দুর্বল অর্থে অন্তত এক। তো এই যে উদাহরণটা আমি দিলাম, এই উদাহরণের ক্ষেত্রে রাম আসবে শ্যাম আসবের মধ্যে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে একটা সত্য হলে আরেকটা সত্য হতে পারে না। ইভেন দুটো একসাথে মিথ্যাও হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু দুটো একসাথে মিথ্যা হলে যেরকম দেখালাম স্ট্রাকচারটা, সেই অনুযায়ী পুরো বাক্যটাই মিথ্যা হয়ে যাবে। আর সত্য হওয়ার জন্য যে কোনো একটাকে সত্য হতে হবে। কিন্তু যখনই জীবিত মৃত এরকম দুটো দুটো মেরুর শব্দ আমরা ব্যবহার করছি, হয় জীবিত নয় মৃত, তখন কিন্তু আহ হয় জীবিতটা সত্য হবে নয়তো মৃতটা সত্য হবে। একসাথে দুটো সত্য কোনো দিনও হতে পারে না। আর আরেকটা যেটা আমরা দেখলাম নেগেশন, আমি চিহ্নটা যেটা বললাম চিহ্নটা এইরকম হবে। এটা হচ্ছে কার্ল নেগেশন। মানে আমি বললাম, ধরা যাক আমি যাব, আমি যাব না, আমি যাব, এটা আমি ধরলাম পি। তাহলে আমি যখন বলছি আমি যাব না, তখন সেটা হয়ে যাচ্ছে কার্ল পি, নেগেশন পি। এইরকম আমাদের অনেক ক্ষেত্রে যুক্তি আসতেই পারে। আর একটা হচ্ছে যদি তবে, যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, যদি পি তবে কিউ। তাহলে কি হয়ে যাচ্ছে, যদি তবের সাইনটা, যদির আগে কোনো, যদির জন্য আলাদা করে কোনো সাইন থাকছে না, এই যদি তবের পুরো সাইনটাই এই হর্স শু এর মাধ্যমে বোঝানো হচ্ছে। এটা আমার অসমান হয়ে গেল, এটা কিন্তু সমানই হয়, চিহ্নটা হচ্ছে এই রকম উল্টো সি এর মতন চিহ্নটা, ঘোড়ার যে খুরের চিহ্ন সেই রকম চিহ্নটা। তাহলে এই হলো আমাদের সবগুলো। আর একটা বাকি থাকছে ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন, তার তলায় আরেকটা, মানে ট্রিপল বার, এটাকে ট্রিপল বারও বলা হয়, হ্যাঁ ওটা বলা হয়নি। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন। মানে আমি যদি সিম্বল দিয়ে উদাহরণ দিই, আমার এই মুহূর্তে ইকুইভ্যালেন্টের উদাহরণ মাথায় আসছে না। যদি পি তবে কিউ আমরা দেখলাম ইমপ্লাইজ এর মাধ্যমে বোঝানো হচ্ছে, ইমপ্লাইজ মানে হর্ষু। আর এখানে আমরা যদি বলি যদি এবং কেবল যদি পি তবে কিউ, যদি এবং কেবল যদি পি তবে কিউ বোঝানোর জন্য এইভাবে লেখা হয়। এই হলো সাইন গুলোর ডিটেলস। আর সত্য মূল্যটা যেটা, সেটা আমি আমি এই লিস্টটা একটু গ্রুপে পাঠিয়ে দেবো, যাদের লেখার মনে হবে নোটবুকে লিখে নিতে পারো, তাহলে পরের সপ্তাহের ক্লাসটায় বুঝতেও সুবিধা হবে। তো আজকে এই জায়গাটা অবধি রাখছি। আমি যেটুকু যা অসুবিধা আছে সেই জায়গাটা বলে নেক্সট সেশনে আবার এটার পরবর্তী অংশটা ডিসকাশন করব। তোমাদের কারুর কোনো সমস্যা আছে কি? না থাকলে আমি এখানেই সেশনটা শেষ করছি। বেশ, তাহলে আমি এখানেই সেশনটা শেষ করছি।
ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरि ओम, श्री गुरुभ्यो नमः। হরি ওম। থ্যাংক ইউ। আবার পরের রোববার এই টাইমেই ক্লাস হবে। কারোর কোনো প্রশ্ন থাকলে সেই দিনকে জিজ্ঞাসা করতে পারো, যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো।